আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা আজকের পর্বে রোকেয়া সাখাওয়াত হোসেন নিয়ে আলোচনা করব। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি রচনা। এই রচনার মধ্যে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের মানে টোটাল যেই জিনিসগুলো আমাদের তুলে ধরা প্রয়োজন সেগুলো পয়েন্ট আকারে খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু আমরা লিখেছি। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কী কী পয়েন্ট আমরা দিতে পারি এবং কী কী পয়েন্ট আমরা কী কী নিয়ে আলোচনা করতে পারি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলো আমরা আমাদের পড়া শুরু করি। আচ্ছা, ভূমিকার মধ্যে কি আছে? রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন। যিনি বেগম রোকেয়া নামে সমধিক পরিচিত। তিনি ছিলেন এমন এক অসাধারণ নারী যিনি বাঙালি মুসলিম নারী সমাজের এক আলোকবর্তিতা হিসেবে কাজ করে গেছেন। অর্থাৎ তার মূল পরিচয় কি বা তার হচ্ছে সবাই তাকে কি হিসেবে সমাদৃত করে? তিনি ছিলেন একজন অসাধারণ নারী অথবা নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়, যার হাত ধরেই আসলে বর্তমান সময়ে নারীরা এতটাই উন্নত জীবনযাপন করছে বা নারীরা এতটা এগিয়ে যেতে পারছে, যার হাত ধরে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী শিক্ষার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন তিনি করেছিলেন। যিনি বাঙালি একজন মুসলিম ঘরের একজন কন্যা ছিলেন এবং একজন আলোকবর্তিতা হিসেবে আমাদের জীবনে তাকে আমরা পেয়েছিলাম। এমন এক সময় যখন নারীদের জীবন ছিল অন্তর্মহলে সীমাবদ্ধ, অর্থাৎ তখনকার সময় এত স্ট্রিক্টলি বা এতটা তোমার কি বলে পুঙ্খানুপুঙ্খভাবে পর্দা করার যে প্রচলন ছিল, তার তখনকার সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং খুবই ধর্মীয় একটি পরিবারের তিনি কন্যা সন্তান ছিলেন। শিক্ষার আলো ছিল তাদের কাছে অধরা, অর্থাৎ মেয়েদের শিক্ষা গ্রহণ করতে হবে এই ব্যাপারটা তখনকার সময় কেউ হয়তো কল্পনাতেও আনতে পারেনি। তখন বেগম রোকেয়া এক বিপ্লবী হিসেবে আবির্ভূত হন, অর্থাৎ তিনি তখন অগ্রদূত হিসেবে মানে তখনকার সময় তিনি একজন বিপ্লবী হিসেবে তখনকার সময় তিনি তার পরিচয় প্রকাশ করেছিলেন। যিনি শুধু একজন সাহিত্যিক বা শিক্ষাবিদ ছিলেন না, বরং ছিলেন একজন সমাজ সংস্কারক, যিনি নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার জীবন উৎসর্গ করেছিলেন। শুধু তার যে বিখ্যাত বিখ্যাত গল্প গ্রন্থ বা বিখ্যাত তোমার বই ছিল বা সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যাপারটা তার মধ্যে সীমাবদ্ধ না। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, অর্থাৎ সমাজের চিত্রটাকে পরিবর্তন করতে তিনি অনেক কাজ করেছেন এবং যিনি নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। তার দূরদর্শিতা কর্মনিষ্ঠার ফলে আজ আমরা অসংখ্য শিক্ষিত স্বাবলম্বী নারীকে দেখতে পাই। তার দূরদর্শিতা অর্থাৎ তিনি যে সুদূর প্রসারী চিন্তাভাবনা করে আজকের এই সমাজ আমাদের উপহার দিয়ে গিয়েছে এবং তার কর্মনিষ্ঠার ফলে কিন্তু আজ অসংখ্য শিক্ষিত স্বাবলম্বী নারীকে আমরা দেখতে পাই। এরপর তার জীবন নিয়ে আমরা এখন কথাবার্তা শুরু করব। তার জন্ম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ 1880 সালের 9 ডিসেম্বর তার জন্ম। তিনি কোথায় জন্ম করেছিলেন? রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবার। ক্ষয়িষ্ণু জমিদার পরিবার বলতে ক্ষয়ে যাওয়া, মানে জমিদারি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং মাতা রাহাতুন্নেসা। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান, অর্থাৎ তার পূর্বপুরুষ জমিদার ছিল, সে জমিদার পরিবারের একটা অংশ ছিল। তার পিতা ছিলেন আবু আলী সাবের এবং তার মাতা ছিলেন রাহাতুন্নেসা এবং 6 জন ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান ছিলেন তার পরিবারের। বাল্যকাল ও পারিবারিক আবহ। তৎকালীন বাংলাদেশের সমসাময়িক অন্যান্য বনেদি মুসলমান পরিবারের মতো রোকেয়ার পরিবারের মানসিকতাও ছিল রক্ষণশীল ও ধর্মীয় অনুশাসনে আবদ্ধ, অর্থাৎ তৎকালীন সময়ের যে বাংলাদেশের যে পরিবারগুলো ছিল রক্ষণশীল পরিবার, সেই রক্ষণশীল পরিবারের একজন সন্তান তিনি ছিলেন। বিদ্যা ও জ্ঞানের প্রতি তার পিতার আগ্রহ থাকলেও তার মন কুসংস্কার ও গোঁড়ামির বন্ধনে আবদ্ধ ছিল, অর্থাৎ তার বাবা বা তার পিতা শিক্ষার প্রতি আগ্রহ থাকলেও মেয়েদেরও যে শিক্ষার প্রয়োজন রয়েছে সে ব্যাপারে তিনি অনাগ্রহী ছিলেন এবং কুসংস্কারাচ্ছন্ন এবং গোঁড়ামি তার একটা বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন। পুরুষ শাসিত পারিবারিক ও সামাজিক আবহে নারীর স্বাভাবিক বিকাশ ছিল অবহেলিত, অর্থাৎ পুরুষ শাসিত পরিবার ছিল তখনকার সময় এবং পারিবারিক আবহে নারীর স্বাভাবিক বিকাশ মানে নারীদেরও যে চাহিদা রয়েছে, নারীদেরও যে শিক্ষার ব্যবস্থা প্রয়োজন রয়েছে, নারীদেরও যে একটা ভালো জীবনযাপনের সুযোগ থাকা প্রয়োজন, সেই ব্যাপারে তারা কেউই তখন সচেতন ছিল না। তৎকালীন মুসলিম পরিবারগুলোতে কঠোর পর্দা প্রথার প্রচলন ছিল। পারিবারিক এই পরিমণ্ডলেই বেগম রোকেয়ার বাল্য ও শৈশবকাল অতিবাহিত হয়।
এরপর আসলে হচ্ছে শিক্ষার সূচনা, যে এরকম একটা রক্ষণশীল বা রেস্ট্রিক্টেড একটা পরিবার থেকে তিনি কিভাবে পড়াশোনা এতটা ভালো হয়েছিলেন বা কিভাবে তিনি হচ্ছে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে নিজের পরিচয় হচ্ছে প্রকাশ করেছিলেন, সেটাই কিন্তু আমরা এখন এই পয়েন্টের মধ্যে জানবো। রোকেয়ার পিতা নিজে বিদ্যানুরাগী, অর্থাৎ বিদ্যার প্রতি তার যথেষ্ট আকর্ষণ ছিল বা তিনি হচ্ছে বিদ্যা পছন্দ করতেন। ছেলেদের উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী হলেও মেয়েদের লেখাপড়া শেখানোর ব্যাপারে তিনি ছিলেন অনভিলাষী, অর্থাৎ অনাগ্রহী ছিলেন। ঠিক আছে, যে যদিও তিনি মনে করতেন যে ছেলেদের শিক্ষা গ্রহণের অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটা তার কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিন্তু মেয়েদেরও যে সমানতালে শিক্ষার প্রয়োজন রয়েছে এই ব্যাপারে তিনি যথেষ্ট অনাগ্রহী ছিলেন, যে মেয়েদের পড়াশোনার প্রয়োজন নেই। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী কেবল কোরআন পাঠের মধ্যে ছিল মেয়েদের শিক্ষা সীমাবদ্ধ, অর্থাৎ যেহেতু খুবই রক্ষণশীল পরিবার ছিল, পর্দার প্রথার হচ্ছে অনেক বেশি কঠোর বাধ্যবাধকতা ছিল, তো সেক্ষেত্রে শুধু মেয়েদের আরবি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেওয়া হতো এবং হচ্ছে কোরআন শিক্ষাটা মানে শিখতে পারলে হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে শিক্ষার পাঠ চুকে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু লেখাপড়ার প্রতি রোকেয়ার ছিল চরম আগ্রহ। তার লেখাপড়ার খাতেখড়ি হয় বোন করিমুন্নেসা ও বড় ভাই ইব্রাহিম সাবেরের মাধ্যমে, অর্থাৎ তার লেখাপড়ার প্রথম সূচনা হয় বাল্যকালে, তার লেখাপড়ার প্রথম সূচনা হয় হচ্ছে তার বোন করিমুন্নেসা এবং হচ্ছে ভাই ইব্রাহিম সাবেরের হাতে ধরে। তাদের সাহায্যে রোকেয়া বাংলা ও ইংরেজি শিক্ষা লাভ করেন। বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন করিমুন্নেসার অনুপ্রেরণায়, অর্থাৎ এই দুইজন ব্যক্তির হাতে ধরেই হচ্ছে তিনি পড়াশোনা শুরু করেছিলেন এবং তিনি বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠেন হচ্ছে তার বোন করিমুন্নেসার অনুপ্রেরণার। তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড বোন করিমুন্নেসা উৎসর্গ করেছিলেন। তার মানে হচ্ছে তার অনুপ্রেরণা, তিনি এতটাই হচ্ছে কৃতজ্ঞ তার বড় বোনের প্রতি, এই জন্য মতিচুর দ্বিতীয় খণ্ডে বোন করিমুন্নেসাকে তিনি উৎসর্গ করেছিলেন এই বইটি। ঠিক আছে, এরপর আসা হচ্ছে তার বিবাহিত জীবন। এখন এই বিবাহিত জীবনটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট, যার কারণে তিনি আজকে আমাদের নারী সমাজে হচ্ছে অসামান্য ভূমিকা পালন করতে পেরেছিলেন এই বিবাহিত জীবনের পর থেকে। কিন্তু মাত্র 19 বছর বয়সে 1898 সালে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। তার স্বামী ছিলেন একজন মুক্তমনা ও প্রগতিশীল মানুষ, যিনি রোকেয়ার শিক্ষার প্রতি আগ্রহকে আরো উৎসাহিত করেন এবং সাহিত্য চর্চা অনুপ্রেরণা জাগান। যদিও অনেক ক্ষেত্রেই দেখা যায় নারীদের বিয়ে হয়ে যাওয়ার পরে বা নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে তার যে হচ্ছে বিকাশ বা তার যে হচ্ছে পড়াশোনার ব্যাপারটা বা তার যে হচ্ছে ক্যারিয়ারের ব্যাপারটা অনেকাংশে অনেক জায়গায় হচ্ছে স্থির হয়ে যায় বা অনেকাংশে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে রোকেয়া সাখাওয়াত হোসেনের তখনকার সময়ে হচ্ছে চিত্রটি ছিল সম্পূর্ণ উল্টো। তার স্বামী এতটাই হচ্ছে একজন ভালো মানুষ ছিলেন বা এতটাই হচ্ছে একজন সহযোগী একজন হচ্ছে মানুষ ছিলেন বা হচ্ছে সাহায্য মন মানসিকতা একজন মানুষ ছিলেন, যে তার নিজের স্ত্রীকে পড়াশোনার ক্ষেত্রে কখনো কোনো বাধা প্রদান করেননি এবং বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য চর্চার ক্ষেত্রে আরও বিভিন্ন সমাজের বিভিন্ন সংস্কার ও কাজের ক্ষেত্রেও কিন্তু তিনি অনেক সাহায্য করেছিলেন, সাপোর্ট করেছিলেন তার স্ত্রীকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং তার স্বামীর সমর্থনেই কিন্তু তার ছিল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা উৎস। এতদিন ধরে তিনি হয়তো লুকোচুরি করেই হোক, যেভাবেই হোক তার ভাই বোনের কাছ থেকে একটু একটু করে পড়াশোনা শিখেছিলেন, কিন্তু তার এই পড়াশোনার ব্যাপারটা বা এই হচ্ছে শিক্ষা গ্রহণের ব্যাপারটা আরো বেশি সম্প্রসারিত হয়েছিল, আরো বেশি সুদূর প্রসারী হয়েছিল তার স্বামীর হাত ধরে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠা। এরপরে তার স্বামীর সহায়তা তিনি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তৈরি করেছিলেন এবং ওই যে তিনি স্বামীর সহায়তায় প্রথম হচ্ছে সমাজে কিছু মানে সমাজের জন্য কিছু করার যে হচ্ছে প্রয়াস নিয়েছিলেন, সেটাতে তিনি কিভাবে সফল হয়েছিলেন সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা। ঠিক আছে, 1909 সালে স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়া তার সমস্ত শক্তি নারী শিক্ষা প্রসারে নিয়োজিত করেন। স্বামীর দেওয়া অর্থ দিয়ে তিনি ভাগলপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। তার নাম ছিল সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তার হচ্ছে সংসার জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত, সে কিন্তু খুব মানে হচ্ছে বেশি দিন হচ্ছে তার স্বামীর সাথে সংসার করতে পারেনি। তারা হচ্ছে 1909 সালে তার স্বামী মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু স্বামীর যে হচ্ছে ইন্সপিরেশন বা তার স্বামীর যে হচ্ছে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণাই কিন্তু তাকে পরবর্তী জীবনে নারীদের জন্য বা নারীদের হচ্ছে সমাজে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করেছিল। মাত্র 5 জন ছাত্রী নিয়ে শুরু হয় এই বিদ্যালয়টি, ছিল বাঙালি মুসলিম নারীদের জন্য আধুনিক শিক্ষার এক নতুন দিগন্ত। যে কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু অসংখ্য প্রতিবন্ধকতা থাকে এবং সেগুলোকে হচ্ছে প্রতিকূল পরিবেশকে পার করেই কিন্তু আমাদের হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে নতুনভাবে উদ্ভাবন করতে হয়। সেক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তখনকার মতো এরকম রক্ষণশীল পরিবারের মুসলিম মেয়েদের নিয়ে যেটা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি প্রথম যে নারীদের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা মানুষকে বোঝানোর জন্য কতটা লড়াই করেছেন সেটা কিন্তু আমাদের কল্পনাতীত, মানে আমরা চিন্তাও করতে পারবো না।
প্রতিকূল পরিস্থিতির কারণে বিদ্যালয়টি 1911 সালে কলকাতা স্থানান্তরিত হয়। অর্থাৎ তখন যে স্কুলটা তিনি তৈরি করেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেনের হচ্ছে মানে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, সেটা মানুষের হয়তো হচ্ছে প্ররোচনায় হোক বা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের কি বলে এটাকে কুরুচিপূর্ণ কথার জন্যই হোক বা বিভিন্ন ধরনের বাধ্যকতার কারণেই হোক, তার কারণ প্রতিকূল পরিস্থিতির কারণে, মানে এই প্রতিকূল পরিস্থিতির শব্দ দুইটা কিন্তু অনেকটা গভীর। এর কারণে দেখা গেছে কি যে স্কুলটা পরবর্তীতে কলকাতায় স্থানান্তর করতে তিনি বাধ্য হয়েছিলেন। এই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং ছিল নারী মুক্তির এক প্রতীক। এখানে পর্দার আড়ালে থাকা নারীরা সর্বপ্রথম শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছিল। সাহিত্য ও মতাদর্শ। নারীর কণ্ঠস্বর রোকেয়ার সাহিত্যকর্ম ছিল তার অগ্রগতিশীল চিন্তাধারারই প্রতিফলন। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী এবং মতিচুর উল্লেখযোগ্য। তাহলে এখানে হচ্ছে তার সাহিত্যকর্ম নিয়ে এখানে আলোচনা। সুলতানার স্বপ্ন উপন্যাসে তিনি এমন এক নারীবাদী ইউটোপিয়ান হচ্ছে কল্পনা করেন যেখানে নারীরা সমাজের সর্বক্ষেত্রে পুরুষের সমান মর্যাদা পায়। অর্থাৎ এখানে এই সুলতানার স্বপ্নের মধ্যে এক নারীবাদী ইউটোপিয়ার কল্পনা করেন, মানে এমন এক হচ্ছে কি বলে চরিত্রকে তিনি কল্পনা করেছিলেন যেখানে নারীরা সর্বক্ষেত্রে পুরুষ এবং নারীর সমান অধিকারের মাধ্যমে তারা হচ্ছে সমাজকে এগিয়ে নিতে সক্ষম। এই রচনাটি ছিল তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের প্রতি এক তীব্র কটাক্ষ। অর্থাৎ তারা যে হচ্ছে তখনকার সময় পুরুষরা যে নারীদেরকে দমিত করে রাখার জন্য বা তাদেরকে হচ্ছে নিচু করে রাখার জন্য তাদের যে হচ্ছে প্রয়াস বা তাদের যে হচ্ছে যে ট্রেন্ডটা ছিল তখনকার সমাজে সমাজ ব্যবস্থা ছিল, সেটার প্রতি একটা প্রতিবাদ স্বরূপও কিন্তু এই সময় হচ্ছে সাহিত্য রচনাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে অবরোধবাসিনী গ্রন্থে তিনি কঠোর অবরোধ প্রথার সমালোচনা করেন। তার লেখায় তিনি নারীদের অধিকার, স্বাধীনতা ও আত্মমর্যাদার কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করতেন যে নারী ও পুরুষ উভয়েরই সমান অধিকার থাকা উচিত এবং সমাজের উন্নয়নে নারীদের ভূমিকা অপরিহার্য। এরপর আসা হচ্ছে সমাজ সংস্কার ও সংগঠন। তিনি সমাজ সংস্কারে কী ভূমিকা পালন করেছিলেন এবং হচ্ছে সংগঠনের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিলেন। বেগম রোকেয়া কেবল একজন সাহিত্যিক বা হচ্ছে শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি অসহায় নারীদের সাহায্য করতেন। একটি সমিতি তৈরি করেছিলেন আর কি, তাদের স্বাবলম্বী হওয়ার জন্য তিনি নানা প্রশিক্ষণ দিতেন। অর্থাৎ এমন একটি সমিতি তিনি নারীদের জন্য তৈরি করেছিলেন যেখানে হচ্ছে ফান্ডিং থাকতো, মানে বিভিন্ন লোকজন হচ্ছে এখানে অর্থ দিয়ে হচ্ছে সহযোগিতা করতো এবং সে সহযোগিতার অর্থ দিয়ে কিন্তু তিনি হচ্ছে দুস্থ অসহায় নারীদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা তো করে দিতেন এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতেন। এই সংগঠনটি ছিল তৎকালীন সমাজে নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ অবলম্বন। রোকেয়া আমৃত্যু নারী শিক্ষা, নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে গেছেন। উপসংহার, সর্বশেষ বেগম রোকেয়া অবদান কেবল তার সাহিত্যকর্মে সীমাবদ্ধ ছিল না, বরং তার জীবনী ছিল এক জ্বলন্ত উদাহরণ। তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবল বাঙালি নারী সমাজে যা জাগরণ এনেছে তা চিরস্মরণীয়। তার দেখানো পথ অনুসরণ করে আজ নারীরা শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। বেগম রোকেয়া তাই কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, বরং আমাদের কাছে তিনি চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবেন, নারী জাগরণের পথিকৃৎ হিসেবে। তো এই হচ্ছে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত আলোচনা। তিনি আমাদের জীবনে বা আমাদের সমাজে নারীদের জীবনের যে অসামান্য ভূমিকা পালন করেছিলেন তার বিস্তারিত বর্ণনা আমাদের এই রচনার মধ্যে পয়েন্ট আকারে সুন্দর করে হচ্ছে সাজিয়ে দিয়েছি। তো এটা যদি তোমরা খুব সুন্দর করে হচ্ছে লিখতে পারো সেক্ষেত্রে খুব ভালো একটা নাম্বার তোমরা পাবে তোমাদের রচনার মধ্যে ইনশাল্লাহ। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।